একটা ছোট্ট জিনিস বহুবার একটা বড় জিনিসের ইঙ্গিত দেয়। আগে হ্যাঁ, ছোট্ট একটা জিনিস, একটা ছোট্ট জিনিস দিয়ে বড় বড় জিনিসের খোঁজ পাওয়া যায়। কিন্তু এতে যে কেসটার কথা বলছি আর কি, কিচ্ছু জানা ছিল না। শুধু একটা ফুলে যাওয়া লাশ পেয়েছিলাম। দেখেই বোঝা যাচ্ছিল যে অনেকদিন ধরে জলে ডুবেছিল। আর লাশ দেখে তো ডক্টর সালুকে অনেক কিছুই বলে দেন, কিন্তু এইবার উনিও হতচকিত হয়ে যান। আমরা বুঝতেই পারছিলাম না যে ফোলা লাশটাকে নিয়ে আমরা কি করব। পরে জানতে পারলাম যে ওই লোকটা কোথায় কাজ করত। তখন মনে হচ্ছিল যে এই কেসটার প্রোগ্রেস হওয়ার জায়গায় হয়তো এইখানেই থেমে যাবে, কারণ এই কেসে যে লোকটার নাম আমরা জানতে পারলাম সে এত বড় আর এত ফেমাস লোক ছিল যে 10 বার ভাবতে হলো যে একে ধরতে পারবো কিনা। তারপর ভাবলাম চলো দেখা যাবে, জানা তো যাক যে গল্পটা কি। ততক্ষণে সে লোকটাও গায়েব হয়ে গেল। আমরাও দৌড়ালাম তার পিছনে বিজাপুর অবধি। আর আপনি বিশ্বাস করবেন না যে ওখানে কি হয়েছিল। সেই লোকটাকে তো পেলামই না, পাওয়া গেল শুধুমাত্র রক্তের কয়েকটা ফোঁটা। আগে হ্যাঁ, রক্তের শুধু কয়েকটা ফোঁটা। বাবা, তুমি এখানে আর আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। ওয়াও, দিস পেন্টিং ইজ সো অ্যামেজিং। বুঝেছো বাবা, তুমি এই পেন্টিংটা এত সুন্দর বানিয়েছো না যে এটা একবার দেখবে না সেই এর টানে সামনে চলে আসবে। আর জানো কি বাবা, এই পেন্টিং থেকে তোমার অনেক টাকা ইনকাম হতে পারে। তুমি তোমার ছবিতে আবার সেই জাদু দেখিয়েছো যেটা তুমি আগে বহুবার করতে। আমি উঠিয়ে দিচ্ছি এটাকে। কি হয়েছে? না, ওই এত সুন্দর পেন্টিং যে আমি নিজেকে সামলাতেই পারছিলাম না। এটাকে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না, তাই ওই হঠাৎ করেই আমি চিৎকার করে ফেললাম। কিন্তু রবীন্দ্রবাবু, আপনার সমস্ত পেন্টিংয়ে কোনো না কোনো নতুন ব্যাপার থাকে, কি বলেন আপনি? রাহুল, আমাদের এখন ওনাকে পেন্টিং এর জন্য একলা ছেড়ে দেওয়া উচিত। যাওয়া যাক। ঠিক আছে, আসি বাবা, সি ইউ। স্যার, এই মাছটার ভেতরে আরো একটুখানি অডিকলন ঢাললে তাহলেই এই দুর্গন্ধ যাবে স্যার। আর একটু পরে আমি অজ্ঞান হয়ে যাব। ওই স্টিলের টেবিলটা পড়ে আছে, ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যাও। যাও। আরে, আপনি মজা করছেন স্যার? এখানে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাহলে বাইরে চলে যাও না, কেউ কি বলেছে তোমাকে এখানে থাকতে? ঠিক আছে, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, ফিরেই আসবো না, চলে যাচ্ছি। আরে এই দেখুন দেখুন, ভেতরে আসবেন না, বাইরে যান, বাইরে যান। আরে না বস, এই আজকে মরে গেল। আরে না না, এদিকে আসবেন না, এখানে আবহাওয়া খুব খারাপ।
এই যে সামনে এসো না, কিছু ঘটে যাবে। ঠিক আছে, এসে গেছে তো এ নাও, এই মাস্ক পরে নাও। না তাহলে শঙ্কো ভালো করে, শঙ্কো। বললাম মাস্কটা পরে নাও, তো এই ভদ্রলোক মানতেই চাইলো না। দেখো সালুকে, বডিটা অনেক ফুলে আছে। হ্যাঁ বস, এর মৃত্যু 4 দিন আগে হয়েছে। 4 দিন আগে? শরীরে একদম জল ভরে গেছে। কিন্তু মরলো কিভাবে? দয়ের বুকের ওপর মানে হার্টের কাছে কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি। সালুকে জানা গেছে কি দিয়ে একে মারা হয়েছে? হ্যাঁ, সেইটাই তো আমি দেখাতে যাচ্ছি। এরকম হাতিয়ার আমি আজ পর্যন্ত দেখিনি। এই দেখো, এইটা এইরকম দেখতে একটা হাতিয়ার দিয়ে মারা হয়েছে একে। এটা তো অদ্ভুত আকৃতির ছুরির টুকরো মনে হচ্ছে। এটা তো অদ্ভুত বটেই, আর একটা জিনিস আছে যেটা অদ্ভুত। দেখো, এ দেখো, এর ক্ষত থেকে এই সবুজ রংটা পেয়েছি। এই রংটা ছুরিতে লেগেছিল নাকি? মনে তো হচ্ছে তাই। হয়তো এই ছুরিটা পেন্টের কোনো কাজে লেগে থাকবে। তার মানে আমাদের খনি কোনো পেইন্টার বা আর্টিস্ট হতে পারে। এই ধরনের ছুরি কোথায় পাওয়া যাবে? আর কোথায় পাওয়া যাবে? স্টেশনারি দোকানে পাওয়া যাবে। স্যার একদম ঠিকঠাক চিনেছেন আপনারা। এই চাকুটা পেন্টিং এর কাজে ব্যবহার হয়ে থাকে। চিত্রশিল্পীরা এর ব্যবহার একটা কালারকে আরেকটা কালারের সঙ্গে মেশানোর জন্য করে থাকে। তুমি এটা বলো যে তুমি কি এ ধরনের ছুরি বিক্রি করো? হ্যাঁ স্যার, বাইরে থেকে কিনে এনে বিক্রি করি। মানে এটা খুব দামি? হ্যাঁ স্যার, এটা খুব দামি হয়, বড় চিত্রশিল্পীরা এটা কিনে থাকে। আচ্ছা, এমন কোন কোন পেন্টার আছে যারা এই ধরনের ছুরি ব্যবহার করে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু প্রণব বাবু আছেন, ওনার খুব নাম আছে। আর বড় বড় আর্টিস্ট ওনার কাছে এসে নিজেদের পেন্টিং বিক্রি করে। ওনার অ্যাড্রেস তো আছে আপনার কাছে? প্রণব, এটা দেখো, তুমি তো আর্ট আর পেইন্টিং এর একজন এক্সপার্ট। তুমি কি বলতে পারবে যে এটা কি ধরনের নাইফ? স্যার, এটা কোনো সাধারণ নাইফ নয়, আর এটা শুধুমাত্র নামেই নাইফ। এটাকে বড় বড় পেইন্টাররা ব্যবহার করে। কিন্তু স্যার ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একটা খুন হয়ে গেছে, আর খুনটা এরকমই একটা ছুরি দিয়ে করা হয়েছে। তো আমাদের মনে হচ্ছে যে এই খুনটা কোনো... আপনার মনে হচ্ছে হয়তো কোনো পেইন্টারই এটা করেছে, তাই তো? প্রণব, আমরা এটা বলতে চাইছি যে তুমি কি এমন কোনো পেইন্টারকে জানো যার এই শহরে, যার ব্যাপারে আমরা এই বলতে পারি, ইউ নো হোয়াট আই মিন, মানে... স্যার, পৃথিবীর সবথেকে নামকরা পেইন্টার ভ্যান গগ, সেও একসময় মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত ছিল। কখনো কখনো তো কিছুদিনের জন্য তাকে অ্যাসাইলামেও রাখতে হয়েছে। কিন্তু উনি কোনো খুনিটুনি ছিলেন না। ওনার কোনো রকম অ্যাটাক আসতো? স্যার, ওনার মনের মধ্যে যে তোলপাড় চলতো সেটা ওনার পেইন্টিংয়ে পরিষ্কার ফুটে ওঠে। স্যার, একটা অদ্ভুত এনার্জি আছে এই পেইন্টিংয়ে। এই দেখুন স্যার, কোটি কোটি টাকার এক একটা পেইন্টিং স্যার। সত্যি দারুণ সব পেন্টিং। ইনি এত বড় মাপের চিত্রশিল্পী, অথচ মানসিক ভারসাম্যহীন। স্যার, একবার তো উনি ওনার কানও কেটে ফেলেছিলেন। হ্যাঁ, আমরাও এটাই জিজ্ঞাসা করছিলাম যে এমন কোনো আর্টিস্ট আছে যার এরকম অ্যাটাক হয় হঠাৎ করে। স্যার, আমরাও এই বিজনেসেই আছি, আর সমস্ত আর্টিস্টের পেইন্টিংয়ে আমরা বিক্রি করি। সবার সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু বলা তো উচিত নয়, কিন্তু একজন আর্টিস্টের ব্যাপারে আমি শুনেছিলাম। এই দেখুন স্যার, কি ভায়োলেন্স ফুটে উঠেছে এই পেইন্টিংয়ে, কি বিদ্বেষ। কিছু হয় নাকি ওনার? হ্যাঁ স্যার, কখনো কখনো কিছু একটা হয় ওনার। কার পেন্টিং এটা? রবীন্দ্রবাবু স্যার, বড় পেইন্টার। এই মাঝে মাঝে ওনার যখন কিছু হয়ে যায় তখন এরকম অদ্ভুত সমস্ত পেইন্টিং বানান। এই ধরনের আর কোনো পেইন্টিং আছে? না স্যার, শুধু উনিই আছেন। রবীন্দ্রবাবু? হ্যাঁ স্যার। রবীন্দ্রবাবু, চলো রবীন্দ্রবাবুর সঙ্গে দেখা করি। বলবন্ত কেচু। হ্যাঁ, কেচু, পেইন্টিং নাম্বার 36, আর্টিস্ট কে বেরান। এক্সকিউজ মি। ইয়েস, কি ব্যাপার বলুন। আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইডি
এই রবীন্দ্রবাবুকে কোথাও দেখা যাচ্ছে না। আগে উনি তো একটু বাইরে গেছেন, বাইরে গেছেন কি জন্য? বিজনেসের কাজের জন্য গেছেন। আর কে কে থাকেন এ বাড়িতে? রবীন্দ্রবাবুর ছেলে রাহুল আর ওনার বিজনেস পার্টনার যশ, কিন্তু ওনারাও এখন নেই এখানে। ইনি কি রবীন্দ্রবাবুর স্ত্রী? হ্যাঁ, আপনার পরিচয়? আমি ওনার সেক্রেটারি, এখানে এই সমস্ত কাজকর্ম দেখি। আচ্ছা, রবীন্দ্রবাবু তো খুব পরিচিত পেইন্টার, আগে হ্যাঁ, ওনাকে তো প্রায় প্রত্যেকেই চেনে। তো পেন্টিং করার সময় উনি এরকম চুড়ি ইউজ করেন? এক মিনিট। আরে এটা তো একই রকমের দেখতে। স্যার, আপনারা এই সমস্ত কিছু কেন জিজ্ঞাসা করছেন? একটা খুন হয়ে গেছে। খুন? আপনি একটু এটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? না, এর তো পুরো মুখটাই পাল্টে গেছে। ঠিক করে দেখুন, চেনেন কি আপনি? এটা আমি করতে পারবো না। শ্যাম, শ্যাম একবার চেষ্টা করে দেখতে পারে। একটু এদিকে এসো তো। শ্যাম, একটু এই ছবিটা দেখো, চেনো এই লোকটাকে? একে তো পুরো মানবের মতন দেখাচ্ছে। দেখো একটু, এর নাকের নিচে একটা তিলও আছে। এই মানবকে? মানব, মানব এখানকার ম্যানেজার, কিন্তু গত 4 দিন ধরে তো এখানে আসছেই না। 4 দিন ধরে আসছে না সে, তাও আপনারা পুলিশে কোনো কমপ্লেন লেখেননি? না, আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি। আচ্ছা, এই রবীন্দ্রবাবুর সঙ্গে মানবের সম্পর্ক কেমন ছিল? ঠিকই ছিল। তুমি কিছু লুকিয়ে যাচ্ছ। রবীন্দ্রবাবুর একটু মাথার গন্ডগোল ছিল, কিন্তু উনি কাউকে মারতে পারেন না। সেটা তো আমরা জানতেই পারবো। শুধু এটা বলো, এই মানব কোথায়? ও, এখানে বসতো মানব। এ তো সমস্ত জিনিস প্যাক করে রেখেছে, মনে হচ্ছে কোথাও পালানোর প্ল্যান করছিল। এক্সকিউজ মি, মিনা আমাকে এখনই বললো যে মানব নাকি খুন হয়ে গেছে। আপনি কে? স্যার, আমি রবীন্দ্রবাবুর ছেলে রাহুল। রাহুল, তুমি বলতে পারবে এই মানব কেন এখান থেকে হঠাৎ চলে গেছে? আমি জানি না স্যার। আচ্ছা, আপনি কি কিছু বলতে পারবেন যে এই মানবের খুন কেন হলো? বেশ কিছুদিন ধরে দেখছিলাম মানব খুব চিন্তায় ছিল। চিন্তায় ছিল কেন? জানি না, হয়তো কোনো কারণে। দেখো, সবকিছু সত্যি করে বলো, খুনের ব্যাপার এটা ফেঁসে যাবে কিন্তু। আসলে ব্যাপারটা হলো কি, কোনো কিছু নিয়ে বাবার সাথে মানবের একটা ঝগড়া চলছিল। কি ব্যাপারে ঝগড়াটা হয়েছিল? সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এরপর থেকে মানব অফিসে আসা কমিয়ে দিয়েছিল। হয়তো চাকরি ছেড়ে কোথাও যাচ্ছিল। আচ্ছা, আমাদের তোমার বাবার সঙ্গে কথা বলা খুব জরুরি, ফোন করো। আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি স্যার, কিন্তু ওনার মোবাইল বন্ধ রয়েছে। ফোন বন্ধ রয়েছে? রবীন্দ্রবাবু বিজাপুর গেছে, ওখানকার অ্যাড্রেসটা দাও। আরে বাবা, চলে আসবো, চলে আসবো। দেখো, এখন আমি শহরের বাইরে আছি। আরে উড়ে উড়ে আসবো নাকি? শোনো, শোনো তো, শোনো। হ্যালো, হ্যালো। এখানে বউ আমাকে ফোনে বকাবকি করছে, আর তুই হেসেই চলেছিস। স্যার, আসলে সাহেবরা ভিতরে গেছে, না জানি কখন বেরোবে। আমি তো মরে গেলাম। অভিজিৎ, একে জিজ্ঞেস করো তো। ইয়েস স্যার। এক্সকিউজ মি, এই মিস্টার রবীন্দ্র কোন রুমে রয়েছেন? ওনাকে বলুন কয়েকজন দেখা করতে এসেছে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ, 1 মিনিট। রুম নাম্বার 7। আই সি। একটু ফোন করুন ওনাকে, এখনই ডাকুন। কেউ ফোনই তুলছে না। ফোন তুলছে না? রবীন্দ্রবাবু রুমেই রয়েছেন তো? হ্যাঁ, রুমেই থাকার কথা। রুমের চাবি তো এখানে নেই। অভিজিৎ, রুমে গিয়ে দেখে চলো। কি? স্যার, 1 মিনিট, আমি হাউসকিপিং এর কাছ থেকে জিজ্ঞেস করি, হয়তো কিছু জানে। রুম নাম্বার 7 এর গেস্ট এখনো রুমেই আছে না? না তো, কাল সন্ধ্যা থেকেই ছিল না। কাল সন্ধ্যা থেকে নেই? না কাল সন্ধ্যে থেকে বাবা রুমে নেই, আর তুমি এটা জানোই না? স্যার,
স্যার ইভিনিং ডিউটিতে আমি ছিলাম না। আপনি না থাকলে অন্য কেউ ছিল, তাকে ডাকুন। হ্যাঁ স্যার। স্যার ওই লোকটা বলছিল এ কাল সন্ধ্যায় রবীন্দ্রবাবুকে বাইরে যেতে দেখেছে। হ্যাঁ স্যার, রবীন্দ্রবাবু কাল সন্ধেবেলা ওয়াক করতে বেরিয়েছিলেন। আচ্ছা, তারপর? হয়তো ওনার তাড়া ছিল, সেই জন্য ঘরের চাবি নিয়ে উনি বেরিয়ে গেছিলেন। আশ্চর্য ব্যাপার, কাল সন্ধ্যে থেকে আপনাদের হোটেলের একজন গেস্ট উধাও হয়ে গেছে আর আপনারা এখানে হাত গুটিয়ে বসে আছেন। আচ্ছা, উনি যদি ঘুরতে গিয়ে থাকেন তাহলে কোথায় গেছেন? হোটেলের আশেপাশে কোনো জায়গা আছে? স্যার পাশেই একটা জঙ্গল আছে, হয়তো রবীন্দ্রবাবু ওখানেই গেছেন। অভিজিৎ, কোন লোক যখন জঙ্গলে ঘুরতে আসে তখন সে সেখানেই আসে যেখানে কোনো রাস্তা আছে, Yes, তাই না? কিন্তু রবীন্দ্রবাবু হঠাৎ করে জঙ্গলে ঘুরতে আসবেন, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, খুঁজে বের করবোই রবীন্দ্রবাবুকে ভালো করে। তোমরা ওদিকটা যাও, ফেডরিক, বিবেক তোমরা ওদিকটা যাও, আর রাহুল তুমি এখানেই দাঁড়াও, কেমন? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ দাদা, এ দেখুন স্যার, রক্ত? স্যার এই ঘড়িটা পাওয়া গেছে, এতে রক্ত লেগে রয়েছে। আর এখানে পাতার উপরেও রক্ত লেগে আছে, দেখো। স্যার, স্যার এই দেখুন স্যার রক্তের দাগ। চশমা? এই চশমাটা চেনো? এটা তো বাবার চশমা, এর মধ্যে তো রক্ত লেগে আছে। কি হয়েছে বলুন তো আমার বাবার? অভিজিৎ, ওই ঘড়িটা দেখো। এই ঘড়ি, এটা কার ঘড়ি হতে পারে বলতে পারবে? এটা তো জস আঙ্কেলের ঘড়ি, যশ? বাবার বিজনেস পার্টনার। আচ্ছা, তিনিও কি তোমার বাবার সাথে এখানে এসেছিলেন? জস আঙ্কেল তো গোয়াতে। গোয়াতে? যদি যশ গোয়ায় থাকে তাহলে ওর ঘড়িটা এখানে কি করছে? আরে রবীন্দ্রবাবুর লাশ যদি আমরা পেতাম তাহলে তো হয়েই যেত। কেসটা বড় অদ্ভুত। কেউ রবীন্দ্রবাবুকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু ওনার লাশ সরিয়ে ফেলেছে। আর আমরা এটা জানি না রবীন্দ্রবাবু মারা গেছেন কি না। স্যার, হ্যাঁ, যশের ব্যাপারে কয়েকটা জিনিস আমাদের হাতে এসেছে। আমি তোমাকে পরে ফোন করছি। ওর গাড়িটা কাল রাতেই এই শহরে ঢুকেছে স্যার। আচ্ছা, তুমি কি করে জানলে? স্যার শহরের বাইরে চেকপোস্টে ফোন করে জিজ্ঞেস করলাম, ওর গাড়ির নাম্বারটা লিখেছিল ওখানে। তাহলে তুমি ওর বাড়ি থেকে ধরে আনলে না কেন? স্যার বাড়ি পৌঁছলে তো ধরবো না স্যার, বাড়িতে নেই, অফিসে নেই, নিজের বন্ধুদের সঙ্গেও নেই, একদম আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে স্যার। যদি ও শহরে এসে থাকে, যদি আন্ডারগ্রাউন্ডে যায়, তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। স্যার ওর ঘড়িটা আমরা বিজাপুরে পেয়ে গেছি, এটাই সব থেকে বড় প্রমাণ। কিন্তু এটাও তো হতে পারে অভিজিৎ, ওনার ঘড়িটা কেউ নিয়ে গিয়ে ওখানে বিজাপুরে রেখে এসেছে। কিন্তু আমরা পুরোপুরি জানি না যে যশ বিজাপুরে গিয়েছিল কি যায়নি। স্যার ও ওখানে গেছিল, আর সেই হোটেলেই ছিল যে হোটেলে রবীন্দ্রবাবু থাকছিলেন। কি? হ্যাঁ স্যার, নাম বদলেছিল ওখানে। অফিসে বলে গেছিল যে গোয়ায় যাচ্ছে মিটিংয়ে, মিটিংয়ে তো পৌঁছায়নি, সোজা বিজাপুরে পৌঁছে গেল। যশের ঘড়ি আমরা ওখানে পেয়েছি, ঘড়ির ওপর রক্ত লেগেছিল। রবীন্দ্রবাবু নিখোঁজ, না ওনার লাশ পাওয়া গেছে, না ওনার ব্যাপারে কোনো খোঁজ পাওয়া গেছে। আর আমাদের এটাও জানা নেই যে রক্ত পাওয়া গেছে ওটা রবীন্দ্রবাবুর না অন্য কারোর। স্যার ওই রক্তটা রবীন্দ্রই স্যার, রাহুলের ডিএনএ ম্যাচ করে গেছে স্যার ওই রক্তের সঙ্গে। তার মানে হলো অ্যাটাক রবীন্দ্রবাবুর ওপরেই হয়েছে। এখন সব পরিষ্কার স্যার, এই যশ হয় রবীন্দ্রবাবুকে অ্যাবডাক্ট করে নিয়েছে অথবা মেরে কোথাও ফেলে দিয়েছে। হ্যাঁ ফেডরিক? স্যার
যশের খবর পেয়ে গেছি স্যার। গুড, ভেরি গুড। জানতে পেরে গেছো কোথায় আছে ও? স্যার, ও যেখানে লুকিয়ে বসে আছে সেই জায়গাটা জানতে পেরে গেছি স্যার। ফেডরিক, আমি তোমার পেছনেই দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি স্যার আপনাকে। স্যার, আসলে ঘটনাটা কি হয়েছে স্যার, আমি ঠিক যেই সময় বিউরোতে ঢুকছি সেই সময় একটা ইনফরমারের ফোন এসে গেল। আমি আর থাকতে পারলাম না, সেই জন্য আমি চট করে আপনাকে ফোন লাগিয়ে ফেললাম। ফেডরিক, আমি তোমাকে জিজ্ঞেস করেছি যশ কোথায়? স্যার, ও নিজের ফার্ম হাউসে গা ঢাকা দিয়ে বসে আছে। ফার্ম হাউসে? আগে আপনারা কারা? আমরা সিআইডি থেকে। যশবাবু বাড়িতে আছে? উনি তো বাইরে গেছেন। আচ্ছা, কবে গেছেন? তা তো জানি না, মিথ্যে কথা বলো না। শুধু এইটুকুই জানি যে উনি বাইরে গেছেন। চলো আমরা নিজেরাই দেখে নিচ্ছি ভেতরে কোথায় যাবেন না গেছেন। স্যার, উনি বাইরে চলো, গেছেন। চলো, স্যার, চলো। আপনারা ভেতরে ঢুকছেন কেন? ঘরটাকে ভালো করে চেক করো। হ্যাঁ, তো এখানে শুয়ে আছেন যশবাবু? হ্যাঁ স্যার। আরে আরে, আপনি কে? আমি ও আর যশবাবু কোথায়? কেই নেই স্যার, যশবাবুর কোনো গেস্ট মনে হচ্ছে, স্যুট বুট পরে ঘুমোচ্ছেন। ও হো 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 হো, যশবাবুর অতিথি। আচ্ছা, যশবাবু কোথায়? ওই আমি আর কি। হ্যাঁ বিবেক, স্যার, ওই চাকরটাকে ডাকো তো। ওকে ডাকবেন না? চাকরের সামনে প্রেস রিলিজ ঢিলে হয়ে যাবে তোমার। হ্যাঁ চলো, বাইরে চলো, ওঠো, বসো, এখানে বসো। হ্যাঁ, এবার বলুন, বিজাপুর কেন গেছিলেন আপনি? বিজাপুর? ওটা আবার কোন জায়গায়? আরে কোন জায়গা? রেডি, দেখাও একটু ওকে। আমি তো এক্ষুনি গোয়া থেকে এলাম। যদি তুমি সত্যি গোয়াতে থাকতে তাহলে তোমার ঘড়ি সেখানে কি করছিল? এটা আপনারা কোথা থেকে পেলেন? এটা তো 1 মাস ধরে পাচ্ছিলাম না, আমি এটা ভীষণ খুঁজছিলাম। দেখো যশবাবু, আমরা সবকিছু জানতে পেরেছি, বুঝেছো? বিজাপুর, ওই হোটেল, নকল নাম, জঙ্গলের মধ্যে ঘোরা, এই ঘড়ি, সবকিছু জানতে পেরেছি আমরা। এখন ভালোই ভালোই নিজের মুখে তুমি সবকিছু বলো আমাদের যে ঠিক কি কি ঘটেছিল বিজাপুরে, বুঝেছো? ব্যাপারটা হলো যে হ্যাঁ, রবীন্দ্রবাবু বললেন যে একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথায়? ও কোথায়? হ্যাঁ, কি হলো এর? কিছু হয়নি, অ্যাক্টিং করছে। ওকে জিজ্ঞেস করে নিতে হবে আগে ও স্কুল কলেজে অ্যাক্টিং করতো কিনা। এই ওটা, আরে ওই, আরে না স্যার, ডেড। অভিজিৎ, আরে আমাদের এত জোরে চিৎকার করাটা উচিত হয়নি। হ্যাঁ, আমিও একটু বেশি হাইপার হয়ে গেছিলাম। আর এমনিতেও তোমার চড়খে লোকজনের হিস্ট্রি, জিওগ্রাফি সব বেরিয়ে আসে। হ্যাঁ, কিন্তু এটা তো কিছু না বলেই মরে গেল। সালুকে এ ধমকের চোটে মারা গেছে? বস, যদি এইরকম ঘটে তাহলে ল্যাবের মধ্যে রোজই একটা দুটো লাশ নিশ্চয়ই আসতো। ডক্টর সালুকে কোথাও হার্ট অ্যাটাক করে মারা যায়নি তো? সেটা আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছে যে এই দেখো, এর মুখ ভেতর থেকে একদম নীল হয়ে গেছে। বস, আমার মনে হয় কেউ ওকে হয়তো বিষ দিয়ে মেরেছে। বিষের কারণে? কিন্তু এটা কি করে সম্ভব স্যার? এই লোকটা তো আমাদের সামনে একদম ঠিকঠাক ছিল। হ্যাঁ, হয়তো আগের থেকে বিষের শরীরের মধ্যে ছিল। যখন এর বাড়িতে আমরা যাই তখন এ শুয়েছিল বেডের ওপর। হ্যাঁ স্যার, তবে হ্যাঁ বড্ড ঘেমে যাচ্ছিল। তার মানে বিষের কাজ আগে থেকেই শুরু হয়ে গেছিল। প্রথমে মানব, তারপরে রবীন্দ্রবাবু, তারপরে যশ। এসিপি বর্ধমান হিয়ার। কি? আরেকবার বলো। তুমি সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি।
দুটো খুন হয়ে গেল, মানব আর এই যশ। আরে তাহলে এই রবীন্দ্রবাবু? রবীন্দ্রবাবু ফিরে এসেছে। কি? রবীন্দ্র বেঁচে আছে? আপনারা এখানে? হ্যাঁ, তোমার বাবার সাথে আমরা কথা বলতে চাই। বাবার অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ আমরা জানি, কিন্তু ওনার সঙ্গে কথা বলা আমাদের খুব দরকার। স্যার, কথা পরেও হতে পারে। পরে কথা বলা যায় না রাহুল, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। শুধু আমাদের এটা জানতে হবে উনি এতক্ষণ কোথায় ছিলেন। হ্যাঁ চলো। আরে স্যার, ডক্টর ওনাকে রেস্ট নিতে বলেছেন স্যার। রবীন্দ্রবাবু কেমন আছেন আপনি? আপনি ওই আমরা সিআইডি থেকে এসেছি, আপনার শরীরের ব্যাপারে জানতে এসেছি। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। হ্যাঁ, যেই ব্যাপারটা করুক খুব খারাপ কাজ করেছে। আপনার কিছু মনে আছে কি হয়েছিল জঙ্গলে? কিচ্ছু জানি না। ও বাবা, তোমার অস্থির হওয়ার দরকার নেই। ডক্টর ওনাকে রেস্ট নিতে বলেছেন। আর উনি তো বলছেন না ওনার সঙ্গে কি হয়েছিল জঙ্গলে। হ্যাঁ, কে মেরেছে ওনাকে? আপনারা বোঝার কেন চেষ্টা করছেন না? এসব কথাবার্তা পরেও হতে পারে। ওরা খুব ভালো লোক ছিল। ওরা কোন লোকের কথা বলছেন? ওরা কৃষকেরা, কৃষক আর তার স্ত্রী, ওরা দুজন খুব ভালো লোক। ওরা দুজনে আমাকে জঙ্গলে পড়ে থাকতে দেখে আর তুলে এনেছিল, সেবা করেছিল। রবীন্দ্রবাবু, আপনি যখন জঙ্গলে ঘুরতে বেরিয়েছিলেন তখন আপনার সঙ্গে কে ছিল? ওই যশ। যশ? ও ওখানে আগে থেকেই ছিল? কি? যশকে? আপনি যশকে দেখেছিলেন তো ওখানে? আমি 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 ওকে দেখে চমকে গেছিলাম। ও আপনাকে অ্যাটাক করেছিল? হ্যাঁ, কেউ ছিল ঝোপের আড়ালে। কে? যশ? না, অন্য কেউ। অন্য কেউ? সেই মেরেছে আপনাকে? হঠাৎ করে ও মাথায় মারলো। কে মেরেছে আপনাকে? যশ? না, অজ্ঞান হবার আগে আমি ওকে দেখেছি। কে ছিল? আপনি কি ওকে দেখেছিলেন? কি হলো রবীন্দ্রবাবু? এই ছিল। বাবা, আমি রাহুল, আমি তোমার ছেলে। এই ছিল করেছি আমি আমার বাবার, আর উনি আমাকে এরকম দোষারোপ করলেন। আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে একবার আমার সাথে ভালোভাবে কথা বলুক, শুধু এইটুকুনি চেয়েছিলাম। তোমার নামটা কেন নিলেন? তুমি নিশ্চয়ই কিছু করেছো, তাই না? আমি কেন কিছু করতে যাব? আমি ওনার ছেলে। আরে এটা তো রবীন্দ্রবাবুও জানেন, কিন্তু জ্ঞান ফিরতেই উনি তোমার দিকে কেন আঙুল তুললেন? জানি না বাবা তখন কি ধরনের চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু উনি আমার সম্পর্কে এরকম ভাবলেন কি করে? ওই রাতে তুমি কোথায় ছিলে? ওই রাতে আমি আমার নিজের ঘরে ছিলাম। বাড়িতে বসেছিলে? আচ্ছা, তারপর? তারপর আমি এমনি, মানে এদিকে ওদিকে। এদিক ওদিক? এদিক ওদিক কি? মানে আমি আমার গাড়িতে বসে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো কত দূর গেছিলে? এই আশেপাশেই। কাছাকাছি মানে কি? হ্যাঁ, গাড়িতে বসে কেউ কাছাকাছি ঘুরতে যায়? কোথায় গেছিলে? আমি বলছি কোথায় গেছিলে তুমি? তুমি বিজাপুর গেছিলে। বিজাপুর? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি বিজাপুর যাইনি। তুমি বিজাপুরেই গেছিলে। ওখানে গিয়ে তুমি রবীন্দ্রবাবুকে অ্যাটাক করেছিলে আর তারপর চুপচাপ এখানে ফিরে এসেছিলে। রবীন্দ্রবাবু আমাদের এটাও বলেছেন যে তুমি ওনাকে হুমকি দেওয়া SMS পাঠাতে। কেন? দেখুন, আমি জানি না বাবা এরকম কথা কেন বলেছেন। স্যার, আমি কখনো ওনাকে SMS পাঠাইনি। মানে উনি মিথ্যে বলছেন? হ্যাঁ, টাকার লালসায় ছেলেরা আজকাল কি না করে বসছে। দেখুন, আমার বাবার টাকা পয়সার প্রতি কোনো লোভই নেই। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তো আমার বাবার একজন উকিল রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করুন। স্যার, রবীন্দ্রবাবু
একবার আমাকে ডেকেছিলেন আর বলেছিলেন সেদিনই একটা উইল তৈরি করবেন। কবেকার কথা এটা? এটা 1 বছর আগেকার কথা। উনি ওনার উইলে লিখেছিলেন ওনার মৃত্যুর পর ওনার সমস্ত সম্পত্তি আর ব্যাংকে যা টাকা পয়সা আছে ওই সবই রাহুল পাবে। আরে, আর ওনার যে পেন্টিং গুলো সেগুলো তো অনেক দামি। ওই সব কিছুই চ্যারিটিতে যাবে, গরিবদের জন্য ওই টাকা খরচ হবে। ও, তার মানে হলো রবীন্দ্রবাবু যতদিন না মারা যান রাহুল কিচ্ছু পাবে না। কি করে মিলবে বলুন? মরার পরেই একমাত্র পাবে। স্যার কোথাও এই নয় তো? হ্যাঁ স্যার, প্রপার্টি হাতানোর লোভে পড়ে সময়ের আগেই রবীন্দ্রবাবুকে স্বর্গে পাঠানোর চেষ্টা করছিল এই রাহুল। হ্যাঁ, আর ও এটাও তো বলছিল যে ওর ব্যবসা খুব একটা ভালো চলছে না। এখানে তো রবীন্দ্রবাবুর কপাল ভালো, তাই উনি বেঁচে গেছেন। নাহলে তো অনেক কিছু ঘটতে পারতো। ছেলে প্রপার্টির জন্য তার বাবাকে খুন পর্যন্ত করছে। স্যার, আর একটা কথা ছিল। কি কথা? 3 মাস আগে রবীন্দ্রবাবু আর একটা কাজ করেছিলেন। কোনো কাজ করেছিলেন? কি কাজ করেছিলেন? উনি পুরনো উইলটা পাল্টে দেন আর নতুন উইল তৈরি করেন। আচ্ছা, পুরনো উইলটাকে পাল্টে দিয়ে নতুন উইল বানিয়েছেন? হ্যাঁ। আর এই নতুন উইলটায় কি লিখলেন? সেটা আমি জানি না। আরে, জানি না মানে? আশ্চর্য ব্যাপার, আপনি উইল বানিয়েছেন আর আপনি জানেন না? ওই নতুন উইলটা উনি অন্য কোনো উকিলকে দিয়ে বানিয়েছিলেন। উনি ওনার ওই নতুন উইলের ব্যাপারে আপনাকে কিছু বলেননি? কি বলবো স্যার, উনি তো এইরকমই ছিলেন। আমি আপনাকে বলেছিলাম না, উনি খুব খেয়ালি মানুষ। উনি প্যারানয়েড হয়ে গেছেন। প্যারানয়েড? সবকিছুতে সন্দেহ? হ্যাঁ স্যার, এমনকি ওনার হ্যালুসিনেশন হয়। মানে উনি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পান? হ্যাঁ স্যার, আর বলবেন না। ওনার মনে হয়েছে যে আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করছি। আরে আমার কথা ছাড়ুন, নিজের ছেলের ওপরেও ওনার বিশ্বাস নেই। মানে স্যার, রবীন্দ্রবাবুর মাথায় কিছু একটা গন্ডগোল চলছে আর উনি যা কিছু করতে পারেন। মাই গড, কি হয়েছে এখানে? শিট, কে সব লন্ডভন্ড করেছে? আশেপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না। স্যার। হ্যাঁ, রক্ত। একদম আমার দিকে এগোবি না, একদম এগোবি না আমার দিকে। সাবধানে। সাবধানে। মাই গড, মিনা? ফ্রেডি, টিভিটা বন্ধ করো। ও এখনো বেঁচে আছে। বিবেক, তাড়াতাড়ি জল নিয়ে এসো। মিনা, মিনা। স্যার। হ্যাঁ, জল ছেড়াও। মিনা, আর ইউ অল রাইট? কে কে এই সমস্ত করেছে? হ্যাঁ, রবীন্দ্রবাবু। রবীন্দ্রবাবু? রবীন্দ্রবাবু? কিন্তু কেন? জানি না, বলছিলেন যে আমি ওকে ছাড়বো না। কাকে কাকে বলেছে উনি ছাড়বেন না? রাহুলকে। রাহুল? ফেডরি, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। নিয়ে যাও, নিয়ে যাও। স্যার, এটা দেখুন। মাই গড! অভিজিৎ, তাড়াতাড়ি চলো। কোথায় আছে? ওকে ওকে ওকে। কখন? এখনই? থ্যাংক ইউ ভেরি মাচ। দয়া সামনে থেকে রাইটে নিয়ে নাও, ডিমিলা রোড। কেন, কি হয়েছে? রবীন্দ্রবাবুর গাড়িটা এক্ষুনি সামনের চেকপোস্টটা দিয়ে ক্রস করেছে। কিন্তু ওখানে রবীন্দ্রবাবু কি করতে গেছে? কিন্তু ওনার ছেলে তো এখানে থাকে, কারখানি রোডের পাশে। আমি তো ভেবেছিলাম রাহুলের কাছে গেছে। সিটিয়ার লোক স্যার, কিছু বলা যাবে না কখন কি করে ফেলে। আর আমরা যদি তাড়াতাড়ি ধরতে না পারি, না জানি কত খুন করে বসবে। স্যার, তাহলে মানবের খুন রবীন্দ্রবাবুই করেছে? বিবেক, ওই পেন্টিং দেখে তো তাই মনে হয়।
দেখেছো না ওই পেন্টিং এ খুন কিভাবে করেছে, যেভাবে ওরা মানবকে খুন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ বলছে। কি পিন্ডারকার রোড এখনই বেরিয়েছে? হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না এখন অন্য কোথাও চলে গেল। পিন্ডারকার রোড। ইয়েস, কিন্তু ওখানে কি জন্য গেছেন উনি? কোনো না কোনো গন্ডগোল তো আছেই দয়া। অকারণে এদিক ওদিক যাচ্ছে না, কোথাও না কোথাও তোকে যেতেই হবে। হ্যাঁ, কিন্তু কোথায়? স্যার 1 মিনিট, আজকের তারিখটা কত? 20 মে। কেন? স্যার রবীন্দ্রবাবুর আর্ট গ্যালারিতে ওনার স্ত্রীর ছবি টাঙানো ছিল। হ্যাঁ, তো তো স্যার সেখানে ওনার মৃত্যুদিনের তারিখ লেখা ছিল, আজকের দিন 20 মে। সেখানেই যাচ্ছে না তো, নিজের স্ত্রীর বাড়ি, কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো। বিবেক ওর কাছে ফোন করে জেনে না ওর ওয়াইফ কোথায় থাকতো। হ্যালো শ্যাম, আমি বিবেক বলছি সিআইডি থেকে। হ্যাঁ আচ্ছা, রবীন্দ্রবাবুর স্ত্রীর বাড়ি কোথায়? আচ্ছা ওকে, থ্যাঙ্কস। সব রবীন্দ্রবাবুর স্ত্রী প্লট নাম্বার 43 পেন্ডারকার রোডে থাকতেন। পিন্ডারকার রোড? ইয়েস স্যার। ওদিকে তো আমরা যাচ্ছি। দা তাড়াতাড়ি যেতে হবে। প্লট নাম্বার 43 পিন্ডারকার রোড। স্যার এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। গাড়ি তো বাইরেই রয়েছে। ঘরের ভেতরেই লুকিয়ে আছে, ভালো করে দেখো। কিসের আওয়াজ হলো বলো তো? মাই গড! রাহুল, কি হলো? মাই গড, কি হলো? হ্যাঁ, কে মারলো? বিবেক, রাহুলের ওপরে এখনই অ্যাটাক হয়েছে। আশেপাশেই কোথাও আসে নিশ্চয়ই, চারদিকটা ভালো করে দেখো, কুইক। ইয়েস স্যার। রাহুল, রাহুল, স্যার, হ্যাঁ দা, স্যার আরো একটা বডি এখানে। হ্যাঁ দা। রাহুল, কে মেরেছে? বাহাতে বাদিক? বাদিক কি? হ্যাঁ, বাদিকের হাত? বাদিকের হাতে কি? চাকু। বাহাতে ছুরি? আচ্ছা রাহুল অজ্ঞান হয়ে গেছে, হসপিটাল নিয়ে যাও। গুড মর্নিং রবীন্দ্রবাবু। গুড মর্নিং। এই ছুরিটা কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, ছুরি এখন ফেলে দিয়ে কি আর লাভ? কেন মেরেছেন রাহুলকে? হ্যাঁ, কে রাহুলকে মেরেছে? স্যার খুন রবীন্দ্রবাবু করেননি। আততায়ী ছুরিটা বাঁ হাতে ধরেছিল স্যার, বাঁ হাতে। খুনিলে এটা আছে লেফটি। আরে ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাদের ফোন করতে যাচ্ছিলাম, আপনাদের ধন্যবাদ জানানোর জন্য, কারণ আপনারা ঠিক সময় মতো আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। আরে না না না, এটাতে ধন্যবাদ জানানোর কি আছে? ওটা তো আমাদের ডিউটি। তাহলে আপনি এত তাড়াতাড়ি হসপিটাল থেকে কি করে ফিরে আসলেন? হ্যাঁ, কোথাও পালিয়ে আসনি তো হসপিটাল থেকে? না না, হসপিটাল তো আমাকে বললো আমার ছুটি। মিথ্যে, এটা হতেই পারে না। ফ্রেডি বলো, ডক্টর কি বলেছিল যখন তুমি একে হসপিটাল নিয়ে গেছিলে? স্যার ডাক্তাররা তো বলেছিল 3 দিনের পর একে ডিসচার্জ করবে, কিন্তু এ তো আজকেই পালিয়ে চলে এসেছে। মীনা দেবী, আপনি তো লেফটি না? মানে এই তুমি সমস্ত কাজ নিজের বাঁ হাত দিয়ে করো, আর সেটা আমরা দেখেছি। বাঁ হাত দিয়ে তোমাকে লিখতে, বুঝেছো? তুমি খুনও কি বাঁ হাত দিয়েই করো নাকি? কি আপনারা সকলে মিলে কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানবকে খুন করেছো তুমি বাঁ হাত দিয়ে, আর যশকে
বিষ খাইয়ে মেরেছো কেন? যশকে আমি মেরেছি? হ্যাঁ, তুমিই মেরেছো, তুমি। কেন যশকে কেন মারলে? ও তো তোমার সঙ্গেই ছিল মিলে। রবীন্দ্রর পিছন পিছন বিজাপুর চলে গেছিল শুধু তোমার কথা। আরে যশ যে ওখানে গেছিল সেটা তো আমি জানতাম না। মিথ্যে, পুরো মিথ্যে বলছো তুমি। বিজাপুর থেকে এসেই তুমি ওকে খুন করে দিয়েছো। চিরদিনের মতন তুমি ওর মুখ বন্ধ করে দিয়েছো। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। তুমি আমার বউ নাকি অন্য কিছু? আমি খুবই গরিব ছিলাম। আমি রবীন্দ্রকে ভাসাই প্রথমে। ওর মাথার গন্ডগোল তো আগে থেকেই ছিল। আমি ওর মাথায় এটা ঢুকিয়ে দিই যে ওর ছেলের রাহুলই ওর আসল শত্রু। দ্বিতীয় বিয়েটা করা উচিত হয়নি। দলিলটাও তো আপনি বদলে দিয়েছেন এর কথা অনুযায়ী। দলিল? কোন দলিল? সেই দলিল যেটাতে আপনি আপনার পুরো সম্পত্তি, আপনার জমানো সমস্ত টাকা এর নামে আপনি লিখে দিয়েছেন। সে কি ওর নামে আমি লিখে দিয়েছি? আর ইডিয়েট, কোথায় লুকিয়ে রেখেছো সেই দলিলটা? লুকোতে যাব কেন? রবীন্দ্রবাবু, আপনি বেঁচে গেছেন। যদি আপনার ওই কাগজটা ওর হাতে পড়তো তাহলে ও আপনাকেও খুন করে দিত। জানি না কোন দলিলের কথা বলছেন আপনারা। একজন ভদ্রলোককে তুমি ঠকিয়েছো, দুটো খুন করেছো টাকার লালসায়। তোমার তো ফাঁসি হবেই।